আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রথমে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম গ্রুপে, যে আজকে হচ্ছে একটা স্পেশাল সেশন নিব আমাদের এইচএসসি এর পড়ালেখা প্লাস হচ্ছে আমাদের কমন কনফিউশন গুলো নিয়ে। অর্থাৎ ভাইয়া আমি কি আসলে এনডিসি তে পরীক্ষা দিতে পারবো কি পারবো না, বা ভাইয়া আমার তো হচ্ছে জিএসসি তে গ্রেড কম আছে, আমি সেক্ষেত্রে কি মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবো কিনা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো কিনা, এরকম অনেক কনফিউশন তোমাদের কাছ থেকে লাস্ট কয়েকটা দিন আমি পেয়েছি। তো এই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভাবলাম যে তোমাদের ডিরেক্ট যদি মুখে বলতাম সেটা খুব একটা কাজের মনে হতো না। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটা এভিডেন্স বেসড যদি একটা গাইডলাইন তোমাদেরকে দিতে পারি, দেন সেক্ষেত্রে তোমাদের কথাগুলো আরো সিরিয়াসলি তোমরা একসেপ্ট করবা। আচ্ছা, সো আমি এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে তিন ধরনের ক্যাটাগরি থেকে আমি মতামত নিয়েছি। সো প্রথমটা দেখতে পারতো আমাদের স্টুডেন্টস বি টিম থেকে। সো স্টুডেন্টস বি টিমের যে টিচার আছে প্লাস আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে। সো হচ্ছে আমি তাদের কাছ থেকে প্রথমে ওপিনিয়ন নিচ্ছি। এরপর হচ্ছে তোমাদের যে মেন্টর ভাইয়া আপুরা আছে তাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছি, এবং ইভেন তোমাদের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছি। সো বুঝতে পারতেছো, যখন আমি তিনটা ক্যাটাগরিতে মানে ওপিনিয়ন গুলো নিয়েছি, অবশ্যই আমাদের তিনটা ক্যাটাগরি কোশ্চেন ছিল ডিফারেন্ট। ঠিক আছে, তোমাদের জন্য একরকম কোশ্চেন ছিল, তোমাদের মেন্টর আপু ভাইয়াদের জন্য একরকম ছিল, আর আমাদের স্টুডেন্টস বি টিম মেম্বার যারা আছে বা তোমাদের যারা টিচাররা আছে তাদের জন্য একরকম কোশ্চেন ছিল। সো প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। সো ওরা অ্যাকচুয়ালি যদি গুগল ফর্মে বা এই ক্রাইটেরিয়াটাতে সার্ভেটাতে যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করতো, এত ইফেক্টিভ হয়তো তোমাদেরকে আমি জিনিসটা গুছিয়ে বলতে পারতাম না, বা তোমরাও হয়তো আমার কথাগুলো ঠিক মতো বুঝতে না সেক্ষেত্রে। আচ্ছা, সো প্রথমে আমি তোমাদের কাছে দেখাতে চাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি আমাদের স্টুডেন্টস বি টিচার্স প্যানেলটা অ্যাকচুয়ালি ওনারা কি ভাবতেছে তোমাদেরকে নিয়ে, যে ওরা অ্যাকচুয়ালি সবাই কি ভাবতেছে। সো দেখতেই পারতেছো, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এসএসসি ব্যাচ 21 এর কি এখন থেকে আস্তে ধীরে এইচএসসি পড়া শুরু করা উচিত কিনা, যেখানে নভেম্বরে ওদের এসএসসি পরীক্ষা। তো আমার কোশ্চেনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং তুমি দেখতে পারতেছো যে আমাদের এখানে যে হচ্ছে যে পাই চার্টটা আছে, সেই পাই চার্টের মধ্যে আমাদের এখানে যে গ্রিন ব্লু যে পোর্শনটা আছে, সেখানে যে টিচাররা বলছেন যে হ্যাঁ শুরু করা উচিত, শুধুমাত্র খুবই স্মল একটা পোর্শন ছাড়া মানে মেজরিটি এই বিষয়টাতে খুবই সাপোর্টিভ, যে হ্যাঁ ভাইয়া তোমার নভেম্বরে এসএসসি পরীক্ষা হওয়া সত্ত্বেও তোমার এখন থেকে এইচএসসি পড়ালেখা আস্তে ধীরে শুরু করা উচিত। আচ্ছা, সো উচিত হবে কি হবে না সেটার কিন্তু অ্যান্সার তুমি খুব মানে পেয়ে গেলা এইখান থেকে। সো তোমার দেখতেছো যে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তারাও সাজেস্ট করতেছে অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি পড়ালেখা করাটা উচিত। তো আমি যদি একা বলতাম তাহলে হয়তো তোমরা আবার হচ্ছে অন্যদেরকে বলতা ভাইয়া করা উচিত কি উচিত না, এই ভাইয়া বলছে করতে হবে, আরেকজন বলছে করতে হবে না। সো এরকম একটা কনফিউশনে পড়তাম। সেই কনফিউশনটা দূর করার জন্য মেনলি সবার কাছ থেকে ওপিনিয়ন নেই তোমাদেরকে দেখানো। আমি যেটা অ্যাকচুয়ালি যে জিনিসটা ভাবতেছি সেটা সবাই কি ভাবতেছে সেই বিষয়টাকে তোমাদের একসাথে দেখানো। এরপর তোমাদের মেন্টর আপু ভাইয়াদের কাছ থেকে দেখো, টিচারদের কাছ থেকে 85.7%। এখন তোমাদের মেন্টর আপু ভাইয়াদের কাছ থেকে দেখো যে হ্যাঁ শুরু করা উচিত। এই যে দেখো আমাদের ব্লু যে পোর্শনটা, দেখো 93.8% অ্যাকচুয়ালি এখানে সাজেস্ট করতেছে যে ভাইয়া এইচএসসি পড়ালেখা শুরু করা উচিত। ঠিক আছে, এরপর আসলে আমি তোমাদের কাছ থেকে ওপিনিয়নটা নেই, অ্যাকচুয়ালি তোমরা কি চিন্তা করছো যে হ্যাঁ এখন আস্তে ধীরে এইচএসসি পড়ালেখা করাটাকে কতটা যৌক্তিক মনে হচ্ছে তোমাদের কাছে। এই কোশ্চেন অ্যান্সার দেখো তোমার মেজরিটি অর্থাৎ 63.7% অ্যাকচুয়ালি সাজেস্ট করছো যে হ্যাঁ এইচএসসি পড়ালেখা করাটাকে এই মুহূর্তে যৌক্তিক মনে হচ্ছে। আচ্ছা, সো এবার আমি দেখো তোমরা কিন্তু তিন গ্রুপে মানে তোমার ফ্রেন্ডদের ওপিনিয়নটা খুব সহজভাবে বুঝে গেলে যে তোমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি কি চিন্তা করতেছে। আবার দেখো এখানে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে শিওর না ভাইয়া কি করবো বুঝতেছি না। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে পার্টিকুলার এই পোর্শনে যে আপু ভাইয়ারা আছে তাদেরকে বেশি করে অ্যাড্রেস করা। আচ্ছা, এবং এখানেও যারা আছে এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রকার কনফিউশন থাকে সেই কনফিউশনটাকে ভালোভাবে অ্যাড্রেস করা। তো দেখতে পাচ্ছ এখানে যে রেড যে জোনটা আছে, সেই রেড জোনে কারা ভোট দিচ্ছে, যারা অ্যাকচুয়ালি শিওর না আমরা এখন কি করব, আমরা কি এখন এসএসসি পড়া পড়বো নাকি এনডিসি পড়া পড়বো নাকি হচ্ছে আমরা এখন এইচএসসি পড়ালেখা করব। সো তাদের জন্য তারা অ্যাকচুয়ালি এইখানে পার্টিসিপেট করছে এই রেড জোনে। সো বুঝতে পারতো স্যার এই এইচএসসি পড়ালেখার বিপক্ষে খুবই ছোট একটা পোর্শন আমরা দেখতেছি, অনলি 4.8% তোমাদের ভিতর থেকে। ঠিক আছে, তোমাদের ভিতর থেকে অনলি তোমার হচ্ছে 7 জন, এখানে তো টোটাল হচ্ছে তোমার 146 জন রেসপন্স দিছে। সো অনলি হচ্ছে 7 জন বা 4.8% এখানে বলছে যে ভাই আমি এখন এইচএসসি পড়ালেখার টোটালি বিপক্ষে। বাট মেজরিটি পোর্শন তোমাদের মধ্য থেকে অ্যাকচুয়ালি এইচএসসি পড়ালেখার পক্ষে। আর একটা বড় অংশ অ্যাকচুয়ালি শিওর না, অ্যারাউন্ড 31.5%, যে অ্যাকচুয়ালি পড়ালেখা করাটাকে কতটা যৌক্তিক মনে হবে। আচ্ছা, তো তোমরা কিন্তু ভাই এখান থেকে ক্লিয়ার কাট একটা অ্যান্সার পেয়ে গেলাম। হ্যাঁ ভাইয়া এখন থেকে অবশ্যই আমাদের এইচএসসি পড়ালেখাটা শুরু করাটাই বেশি যুক্তিকতাপূর্ণ। ঠিক আছে, এখন কেন আমাদের এইচএসসি পড়ালেখাটা শুরু করাটা যৌক্তিক সেই বিষয়টা নিয়ে আমি অ্যাড্রেস করবো কিছুক্ষণের মধ্যে। বাট আশা করি তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে, তোমাদের মেন্টর আপু ভাইয়াদের কাছ থেকে এবং স্টুডেন্টস বি আমাদের যে টিচাররা আছে
সো যারা তোমাদের থেকে অনেক বড় বয়সে, তাদের কাছ থেকেও কিন্তু তোমরা অ্যাকচুয়ালি একটা ক্লিয়ার অ্যান্সার পেয়ে গেলা যে হ্যাঁ আমাদের এইচএসসি পড়ালেখা করা উচিত। এবার একটু আসো, তোমাদের মধ্যে আরেকটা ভীতি আছে, সেই ভীতিটা আমি জানি যে হচ্ছে লাইক অনেকে অ্যাকচুয়ালি শিওর না, মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি, এখানে দেখো রেট নামে একটা পোর্শন আছে। সো এইচএসসি পড়ালেখা করতে গিয়ে এসএসসি তে খারাপ করার কোনো আশঙ্কা তোমার ভিতরে কি কাজ করছে কিনা? মানে এরকম অনেকে ভাবে যে ভাই আমি যদি এখন এইচএসসি পড়ালেখা করি আমার এসএসসি পড়ালেখা কম হবে, সেক্ষেত্রে কি আমি এসএসসি তে খারাপ করবো কিনা? আচ্ছা, দেখো তোমাদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাইছি যে অ্যাকচুয়ালি হচ্ছে 37% স্টুডেন্ট ভাবতেছে যে ভাই এইচএসসি পড়ালেখা করতে গিয়ে আমার এসএসসি রেজাল্ট খারাপ হতে পারে। এই পার্টিকুলার এই পয়েন্টটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো কিছুক্ষণের মধ্যে। তারপর হচ্ছে 63% মনে করতেছো যে এইচএসসি পড়ালেখার সাথে এসএসসি তে খারাপ করার কোনো সম্পর্ক নেই, এটা খুবই পজিটিভ একটা দিক, ঠিক আছে? এবার আমি একটু আসো এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে কথা বলি যে তুমি কি জেএসসি কোনো পরীক্ষাতে মিস হয়ে যাওয়া এ প্লাস নিয়ে চিন্তিত, যেটি তোমাকে পরবর্তীতে কলেজ ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বুয়েট ঢাবি কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা অন্যদের থেকে পিছিয়ে রাখবে? সো বেশিরভাগই উত্তরই ছিল না। আর যারা হ্যাঁ বলছো, তাদের পয়েন্ট অফ ভিউটা এমন ছিল যে তারা কোনো একটা সাবজেক্টে জেএসসি তে এ প্লাস মিস করে ফেলছে। সো কোনো একটা সাবজেক্টে অ্যাকচুয়ালি হচ্ছে এ প্লাস মিস হয়ে যাওয়ার কারণে তুমি অ্যাকচুয়ালি চিন্তা করতেছো যে তুমি এনডিসি তে পরীক্ষা দিতে পারবা কিনা। ইভেন এনডিসি তে পরীক্ষা দিতে পারলেও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, বা বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা, এরকম একটা আশঙ্কাও কিন্তু অনেকের মধ্যে কাজ করতেছে, যেটা খুবই লজিক্যাল। আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে এই সেশনটাতে খুবই ইম্পর্টেন্ট সাথে কথা বলবো। আচ্ছা, এটা আমি চাইলে তোমাদের ডিরেক্ট রেকর্ডেডও দিতে পারতাম, কিন্তু আমি চাইলাম যে তোমরা সাথে নিয়ে আমি তোমাদের সেশনটা নেই, তাহলে অ্যাটলিস্ট এখানে যে কয়জন আছো তারা দেখতেছো, ঠিক আছে? এরপর আমি অবশ্যই পার্টিকুলার এই পোর্শনটা তোমাদের ভিডিও আকারে গ্রুপে দিয়ে দিব, সো ওখান থেকে বাকিটা দেখে নেবে। বাট আমি অ্যাটলিস্ট শিওর যে 25 জন এই আলোচনাটা শুনতেছো। আচ্ছা, এই মুহূর্তে এবার একটু আসো যে হচ্ছে এই পার্টিকুলার টপিকটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, যারা এই জেএসসি তে মিস হয়ে যাওয়া কোনো একটা সাবজেক্ট এ প্লাস নিয়ে নটরডেম পরীক্ষা, হলিক্রস পরীক্ষা কিংবা বুয়েট ঢাবি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তিত আছে, এই পার্টিকুলার পোর্শনটা নিয়ে কথা বলবো। আর আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদের কিছু এক্সট্রা ওপিনিয়ন আছে যেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। বাট এবার আসো আমি একটু এখানে কথা বলি যে কেন যৌক্তিক, ঠিক আছে? সো কেন যৌক্তিক, আমি যদি হচ্ছে আমার কথা বলবো, বাট এখানে হচ্ছে তোমাদের ভাই আপুরা কি বলছে একটু খেয়াল করো যে আমি কয়েকটা কথা একটু পড়ে শোনাচ্ছি। বুঝতে পারতেছি যে এখানে সুন্দর করে পয়েন্ট করে করে লেখা, এটা কার লেখা হবে বুঝতে পারতেছো, তোমাদের পূর্ণতা আপুর একদম সুন্দর করে গুছিয়ে তোমাদের জন্য লিখছে। সেখানকার প্রত্যেকটা পয়েন্টই তোমরা পড়িও, ঠিক আছে? যে এসএসসির সেম পড়া, মানে এতদিন ধরে তোমরা এসএসসি জিনিস পড়তেছো, অবশ্যই তোমাদের মানে বোরিংনেস অবশ্যই থাকবে। সেক্ষেত্রে এইচএসসির পড়ালেখা তোমাদের একটা মানে অন্য নতুনত্ব স্বাদ দিবে। তারপরে ইন্টারমিডিয়েটের টাইমটা খুবই কম, যেটা আমারও কথা বলা একটা পয়েন্ট ছিল। তারপর হচ্ছে এসএসসির অনেক টপিক ইন্টারের ডিটেলস এ পড়ার পর কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে? তা এটা ছিল তোমাদের পূর্ণতা আপুর কথা। তারপর হচ্ছে তোমাদের বাকি যে আপু ভাইয়া স্বপ্নিল এখানে পার্টিসিপেট করছে, তারপর লিমন ভাই, নির্জন ভাই, তারিফ ভাই, সবাই কিন্তু এখানে তোমার হচ্ছে পার্টিসিপেট করছে, এবং সবার কথাগুলোই যেটা যে কথাগুলো নিয়ে কথা বলছে আমি সবগুলোকে সামারাইজ করে দিচ্ছি সবার পয়েন্ট গুলোকে। আচ্ছা, সো প্রথমত আমি এই পার্টটা নিয়ে কথা বলি যে কেন অ্যাকচুয়ালি এইচএসসি পড়ালেখা এখন থেকে শুরু করা উচিত। আচ্ছা, সো প্রথমত যে বিষয়টা, আমরা এইচএসসি এর জন্য কতটুকু সময় পাই এই সময়টা আমরা একটু ক্লিয়ার করি। আমাদের এইচএসসি নর্মাল সিনারিওতে আমাদের এইচএসসি পরীক্ষার সেশনটা শুরু হয় কিন্তু ভাইয়া তোমার হচ্ছে জুলাই মাসে, ঠিক আছে? এখন কিন্তু তোমরা সেই জুলাই মাসে আসো, অর্থাৎ সিচুয়েশন নর্মাল থাকলে আমাদের এখনই এইচএসসি এর পড়ালেখাটা কিন্তু শুরু হতো। তোমার হচ্ছে 2 থেকে 3 তারিখে আমাদের কলেজের ক্লাস শুরু হতো। আমরা এতদিন কলেজের ক্লাস করা অবস্থায় প্রায় 3 সপ্তাহ বা 2 সপ্তাহ আমরা কিন্তু কলেজে ক্লাস করে ফেলতাম ইন নর্মাল সিনারিও, ঠিক আছে? বাট তোমরা কিন্তু স্টিল তোমরা হচ্ছে এখনো তোমরা এসএসসি এর পড়ালেখা করতেছো, এটা যদিও খুব বেশি পরিমাণে আনফরচুনেট, ঠিক আছে? আচ্ছা, অনেক বেশি পরিমাণে আনফরচুনেট যে হচ্ছে তোমরা এখনো এসএসসি এর পড়ালেখা করতেছো। বাট যেটা বলবো আমি তোমাদেরকে, দেখো জুলাই মাসে যদি তোমরা এইচএসসি এর পড়ালেখাটা শুরু করো, তোমরা কিন্তু পরবর্তী বছর অর্থাৎ এটা হচ্ছে তোমার 2021 সাল, 2022 সালের ডিসেম্বর পর্যন্ত তুমি সময় পেতে, অর্থাৎ তোমার নভেম্বরে এসএসসি, নভেম্বরে তোমার হচ্ছে কলেজের টেস্ট এক্সাম হয়ে যেত, তুমি ডিসেম্বরে তুমি সময় পেতে, মানে ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করা লাগতো, কলেজের টেস্ট পরীক্ষা হয়ে যেত। তো তুমি যদি চিন্তা করো আনুমানিক তুমি আসলে এইচএসসি সিলেবাস, এইচএসসি শেষ করার জন্য তুমি পাচ্ছ কাইন্ড অফ 1.5 বছরের মতো একটা সময়, ঠিক আছে? বাট আমি একটা কথা বলবো ভাইয়া, ঠিক আছে, 1.5 বছর সময়টাও এনাফ না আসলে এইচএসসি সিলেবাস শেষ করার জন্য। আমার পার্সোনালি প্রায় হচ্ছে তোমার 1 বছর 8 থেকে 10 মাসের 10 মাসের মতো লাগছিল এইচএসসি সিলেবাস শেষ করা, ঠিক আছে? সো হচ্ছে 2 বছর আসলে এনাফ না। আমার হচ্ছে এইচএসসি মেইন পরীক্ষার আগে আগে গিয়ে অনেকগুলো মানে তোমার হচ্ছে অনেকগুলো ঠিক না, আসলে কিছু জায়গায় ল্যাকিংস ছিল, যে ল্যাকিংস গুলোকে ফিল আপ করতে পারছে। আমার নিজের ক্ষেত্রে 1 বছর 8 মাসের মতো লাগছিল সিলেবাসটা শেষ করতে। তখনও মনে হচ্ছিল যদি আরো বেশি সময় পেতাম তাহলে আরো ভালো হতো। 1 বছর 8 মাস, ঠিক আছে? ধরো 1.5 বছর ধরলাম আমি, তাও আমি 1 বছর 1.5 বছর বা তোমার হচ্ছে
ধরতে পারো হচ্ছে 18 মাসের, মানে তুমি হচ্ছে 1.5 বছর চিন্তা করলে প্রায় হচ্ছে 18 মাসের মতো হচ্ছে। 18 থেকে 20 মাস, ঠিক আছে। এই যে সময়টা, মানে এই সময়টা তুমি যদি হচ্ছে তোমাদের এসএসসি এক্সাম হচ্ছে সেই নভেম্বরে, ঠিক আছে। নভেম্বরে হচ্ছে তোমার এসএসসি এক্সাম। এখন নভেম্বরে এসএসসি এক্সাম, এরপর হচ্ছে কলেজ ভর্তি হতে হতে সামনের বছরে ফেব্রুয়ারি। এখন তোমরা কিন্তু একটা কথা হয়তো ভাবতেছো না, তোমাদের কিন্তু একটা বছর চলে যাইতেছে এর মধ্যে দিয়ে, ঠিক আছে। তোমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে। তো গভর্নমেন্ট অবশ্যই চাইবেন না যে তোমাদের জীবন থেকে একটা বছর লস হোক। মানে আমাদের বাংলাদেশে আমাদের দেশে অ্যাকচুয়ালি মানে এইচএসসি লেভেল বা এসএসসি লেভেলে কোনো সেশন জট বলো বা হচ্ছে স্টুডেন্টদের আসলে ইয়ার লস হয় এরকম কোনো রেকর্ড নাই, ঠিক আছে। তো হচ্ছে কেন তোমাদের ব্যাচগুলোতে এই কাজগুলো করবে? সো অবশ্যই গভর্নমেন্টের এখানে অবশ্যই ইচ্ছা থাকবে যাতে তোমাদের লেভেলে কখনো সেশন জট না হয়। বাট ইউনিভার্সিটি পর্যায়ে অনেক সময় সেশন জট হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে খুব বেশি পরিমাণে সেশন জট হয়। বাট তোমাদের লেভেলে অ্যাকচুয়ালি আশা করতে পারো যে সেশন জট না রাখারই ট্রাই করবে। সেক্ষেত্রে সিনারিওটা কিরকম হতে পারে? তোমাদের যদি ধরলাম আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে তোমাদের সেশন শুরু হলো, এইচএসসি সেশন, সেই ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট চাইবেন তোমার সিলেবাসটা কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলা, যেন তোমাদের ওই সেশন জটের কবলে তোমরা না পড়ো। সো কোনো মতে একটা উপায়টা কি? উপায়টা আসলে দুইটা, একটা হচ্ছে তোমার সিলেবাস কমাবে, আর একটা হচ্ছে তোমার সময় কমাবে। আচ্ছা, তো সিলেবাস কমানোর টেন্ডেন্সি অবশ্যই থাকবে, যেটা তোমরা বিগত ব্যাচ গুলোর ক্ষেত্রে দেখতেছো তোমাদের সিনিয়রদের ক্ষেত্রে। ইভেন তোমার সময় কিছুটা কমাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি কি সিচুয়েশন হতে পারে। আচ্ছা, আমি তোমাদের কোশ্চেনে আসবো, বাট এর আগে আমি প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার করে নিই। আচ্ছা, সো কি কি সিচুয়েশন হতে পারে তোমার যদি সিলেবাস কমায় দেয়? আচ্ছা, সো সিলেবাস কমায় দিলে ভাইয়া তুমি আসলে তোমার বইয়ের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া সম্পর্কে কোনো ধারণাই তোমার থাকবে না। মানে তুমি দেখো এসএসসি যে সিলেবাস তোমার, এসএসসি যে সিলেবাস, কারো যদি মেন্টালিটি এরকম থাকে যে ভাই আমি শুধু এসএসসি শর্ট সিলেবাসটুকুই পারি, এর বাদে বাইরে এসএসসি এর কোনো কিছু আমি পারি না, তুমি কিন্তু ভাই এইচএসসি তে গিয়ে একটা ধরা খাচ্ছ, ঠিক আছে। কারণ এইচএসসি তে অ্যাকচুয়ালি এক্সপেক্ট করা হয় তুমি এসএসসি টপিক গুলো সম্পর্কে ধারণা আছে তোমার, ঠিক আছে। সো তেমনি এইচএসসি ক্রস করে তুমি যখন ইউনিভার্সিটি স্টেজে যাবা, তখন ইউনিভার্সিটিতেও টিচারদের একটা এক্সপেকটেশন থাকবে তুমি এইচএসসি লেভেলে জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে আসছো, ঠিক আছে। এইচএসসি পর্যায়ে তুমি জিনিসগুলোর সাথে অলরেডি ফ্যামিলিয়ার, এইচএসসি তে তুমি কিছু কিছু শিখে আসছো, আর ইউনিভার্সিটিতে উঠে তুমি সেটা ডিপলি শিখবা, ঠিক আছে। সেখানে আমি একটা পয়েন্ট তোমাদের দেখাতে চাচ্ছি যে তোমাদের যে মেডিকেলের আপু এই জিনিসটা লিখেছে যে হচ্ছে একটা চ্যাপ্টার হচ্ছে ইন্টারমিডিয়েটের ডিটেলস এ পড়া হয় নাই, ঠিক আছে। এই কারণে হচ্ছে মেডিকেলে গিয়ে ওই চ্যাপ্টারটার জন্য সাফার করতে হয়েছে। সো এই জিনিসটা কিন্তু আমিও বলবো, এই জিনিসটা আমিও বলবো, যদি তোমার হচ্ছে পার্টিকুলারলি যদি বলো এই জিনিসটা যে এইচএসসি যদি কোনো একটা টপিক, ফান্ডামেন্টাল কোনো এইচএসসি যদি গুরুত্বপূর্ণ টপিক যদি তুমি বাদ দিয়ে আসো, তাহলে কিন্তু তুমি সামহাও ইউনিভার্সিটি থেকে একটা ঝামেলায় পড়বা। কারণ ইউনিভার্সিটিতে উঠে তোমার এই ধৈর্যটা থাকবে না যে তুমি আবার এইচএসসির বইতে ফিরে যাবা, এইচএসসি টপিকটা তুমি আবার ভালো করে শিখবা, দেন ইউনিভার্সিটি লেভেল ম্যাটেরিয়ালস গুলো প্র্যাকটিস করবা। তোমার কিন্তু এই ধৈর্য কোনোদিন থাকবে না। সো তোমাদের প্রতি একটা সাজেশন, যদি তোমরা সুন্দর মতো পুরো বইটা সম্পর্কে ধারণা নিতে চাও, অবশ্যই সিলেবাস যদি শর্ট করা হয় দেন পড়ার সময় পরীক্ষার আগে শর্ট সিলেবাসটুকু পড়িও। বাট এর বাইরে আমরা যে সময়টুকুকে পাচ্ছি সেই সময়টুকুতে পুরো সিলেবাস সম্পর্কে একটা ধারণা থাকা উচিত, নাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আসলে অল্প বিস্তর একটু ঝামেলাতেই পড়বা। আবার যদি তোমার মানে চিন্তা থাকে এরকম যে ভাই আমি হয়তো পরবর্তীতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ল পড়বো বা ইন্টারন্যাশনাল রিলেশন পড়বো, এই ধরনের সাবজেক্ট গুলোতে পড়বো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট তুমি যদি সায়েন্সের সাথে থাকতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, মেডিকেল পড়তে চাও, বা ইউনিভার্সিটি এসে লাইফ সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোতে পড়তে চাও, ঠিক আছে, দেন ডেফিনেটলি তুমি একটা ধরা খাইতেছো ইউনিভার্সিটিতে উঠে। কারণ তোমার হচ্ছে অনেকগুলো টপিক, অনেকগুলো চ্যাপ্টার সম্পর্কে আসলে কোনো লেভেলে কোনো আইডিয়া থাকবে না, যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড। তোমার ওই পেশেন্সটা থাকবে না তুমি ইউনিভার্সিটিতে উঠে ওই জিনিসগুলোকে শিখবা। সো আমার তোমাদের প্রতি সাজেশন এটাই থাকবে যে এসএসসি তে যেহেতু অনেকগুলো চ্যাপ্টার বাদ আছে, আমরা অ্যাটলিস্ট যাতে এইটুকু এনশিওর করি আমরা ওই চ্যাপ্টার গুলোতে কি আছে, কি কি ম্যাটেরিয়ালস আছে আমরা জানি। এমন না হয় যাতে ওটা কিছুই জানি না, আমরা শুধুমাত্র শর্ট সিলেবাসে জানি, তাহলে কিন্তু এইচএসসি তে গিয়েও একটা প্রবলেমে পড়বা। আমি বলতেছি না যে প্রবলেমটা আসলে খুব বেশি হবে, তবে একটা প্রবলেমে পড়বা। ইভেন ইউনিভার্সিটিতে উঠেও একটা প্রবলেমে পড়বা। তো এই জন্য কিন্তু এখানে সময়টা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এইচএসসি সিলেবাস শেষ করতে 1.5 বছর থেকে তোমার তোমার হচ্ছে 1 বছর 10 মাসের মতো সময় লাগে বলতে পারো মোটামুটি শেষ করতে। দেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই ভাইয়া এইচএসসি সিলেবাসটা, মানে এইচএসসি যে পড়ালেখাটা সেটা শুরু করার রাইট টাইম হচ্ছে এই সময়, ঠিক আছে। তুমি যদি আরো 7 মাস পরে গিয়ে চিন্তা করো যে আমার শুরু করা উচিত কি উচিত হবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি ভাইয়া আসলেই অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছো, ঠিক আছে। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি সিলেবাসটা আসলে খুব খুব বেশি বড় এসএসসি তুলনায়।
সো ডিসিশনটা এটাই থাকা উচিত যে তোমরা এই মুহূর্ত থেকে এইচএসসি পড়ালেখার সাথে আস্তে ধীরে পরিচিত হবা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা, রিজন যে কেন আমাদের এইচএসসি পড়ালেখা করা উচিত। আরেকটা জিনিস, এসএসসি পড়া মানে পড়তে পড়তে তোমরা হয়তো বোর্ড হয়ে গেছো, সেক্ষেত্রে এইচএসসি পড়ালেখা তোমার ওই অ্যাকচুয়ালি বোরিংনেসটা কাটাতে অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখবে। আচ্ছা, তো এটা গেল। এরপর হচ্ছে আরো কয়েকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই যে দেখো সবাই হচ্ছে তাদের ওপিনিয়ন দিচ্ছে যে কত সময়ের মধ্যে আমাদের আসলে এইচএসসি সিলেবাসটা শেয়ার হয়। দেখো 1.5 বছরের কথা বলা হয়েছে, 1 বছর 6 মাস, কিংবা হচ্ছে তোমার 15 মাসের কথা বলছে কেউ কেউ, বা 18 মাসের কথা বলছে। তো আমরা মোরাললেস ধরতে পারি তোমার হচ্ছে 15 থেকে 18 মাস, ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি ধরতে পারি 1.5 বছর থেকে হচ্ছে ধরো তুমি, আমি বললাম 1 বছর 10 মাস এরকম সময়টুকু লাগে। তো তুমি যদি আজ থেকে 7 মাস পর ডিসিশন নাও, তুমি কিন্তু এই সময়টা পাবা না। আমি আমার পার্সোনাল, আমি আমার ক্ষেত্রে বলছি যে ভাই আমি কিন্তু 1 বছর মানে 1.5 বছর আমি সিলেবাস শেষ করতে পারি নাই। আমার ক্ষেত্রে তোমার হচ্ছে 1 বছর 8 থেকে 10 মাসের মতো লেগে গেছে, ঠিক আছে, একদম পারফেক্ট আমি শুরু করার পরেও। তো তোমরা যদি আরো 7 মাস পর গিয়ে চিন্তা করো, যেখানে তুমি অলরেডি এখানে 7-8 মাস লস করে ফেললা, যে আমার এইচএসসি পড়ালেখা করা উচিত হবে কি উচিত হবে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা অনেকটা সময় জীবনে অহেতুক লস করে ফেললা, ঠিক আছে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, যেটা এবার আশা করি ক্লিয়ার, যে কেন আসলে এইচএসসি পড়ালেখা করতে হবে, এইটা আমরা ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার। এবার আমি তোমাদের সাথে একটু কথা বলি, যেটা তোমাদের ভাই আপুরা বলছে, সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে পড়তে পারো লেখাগুলোকে। তো আমি এগুলোকে সামারাইজ করলাম। এবার একটু আসি তোমাদের মেন্টর আপু ভাইয়েরা কি বলছে। সবাই এই কথাটাই বলছে যে আসলে সিচুয়েশন এমন হতে পারে যে এসএসসি তোমার হচ্ছে নভেম্বরে কথা বলা হয়েছে, নভেম্বরে গিয়ে দেখবা যে হচ্ছে এসএসসি এক্সাম না হওয়ারও একটা চান্স বা পসিবিলিটি থাকতে পারে, বা হলেও মানে এটা আসলে কেউই শিওর না। তো ওই সময় করোনা পরিস্থিতির উপরে আসলে বিষয়টা ডিপেন্ড করবে, যে একটা হিউজ পপুলেশনকে যদি ভ্যাকসিনেট করা পসিবল না হয়, দেন বুঝবা যে সেই ক্ষেত্রে আসলে পরীক্ষা নেওয়াটা ডিফিকাল্ট হবে যদি তোমার করোনা সিচুয়েশন ইমপ্রুভ না করে। সো এটাও কিন্তু আমরা হচ্ছে যখন এডুকেশন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে এই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার, যে আসলে সিচুয়েশন যদি ভালো থাকে সেই সময় আমাদের এসএসসি এক্সাম হবে। আচ্ছা, তো তোমাদের মেন্টর ভাই আপুরো সেম কথাটাই বলছে যে আসলে এইচএসসি তে গিয়ে আমাদের সময়টা খুবই কম থাকে, এই জন্য আমাদের এই মুহূর্ত থেকে পড়ালেখা করাটাই অনেক বেশি ওয়াইজ হবে। এটা আমার পার্সোনাল কথা না, সবার কথা এটা। So আমি সবার কথাকে এখানে রাখলাম যাতে তোমরা আরো বেশি পরিমাণে জিনিসটাকে বিলিভ করো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরো কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। সেই পয়েন্টটা হচ্ছে এই যে এই পয়েন্টটা, যে এইচএসসি পড়ালেখা করতে গিয়ে এসএসসি তে খারাপ করার কোনো আশঙ্কা আছে কিনা। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলে রাখতেছি ভাইয়া, সেটা হচ্ছে তুমি যদি এখন থেকে এইচএসসি পড়ালেখা করো, এইচএসসি পড়ালেখা করার সাথে তোমার এসএসসি তে খারাপ করার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। তুমি যদি এখন নভেম্বর পর্যন্ত টানা তুমি যদি এসএসসি পড়া পড়ো, তুমি যে রেজাল্ট করবা, তোমার যদি এতদিন পর্যন্ত এসএসসি সিলেবাসের সাথে পরিচিতি থাকে, তুমি ওই 1 মাস আগে, ইভেন 7 দিন আগে পড়ে তুমি একই রেজাল্ট করবা। যদি তোমার এসএসসি সিলেবাস পড়ার থাকে ঠিক মতো। আমরা কিন্তু স্পেশাল 100 এর বিষয়টা এনশিওর করছি, ঠিক আছে। আমি তো অনেক ক্লাস নিছি এটার উপর আমরা। তারপর হচ্ছে বিগ ব্যাং কোর্সে আমরা এখন তোমাদের এসএসসি সিলেবাসের সাথে জিনিসগুলো পড়াচ্ছি, ঠিক আছে। সো আফটার অল তোমার যদি এসএসসি সিলেবাসটা এতদিন মানে তোমার প্রায় হচ্ছে তোমরা 9-10 এ পড়তো, 2.5 বছরের বেশি সময় হয়ে যাচ্ছে। সো এতদিন পর্যন্ত যদি তোমার ভালো মতো পড়া থাকে, সো এই 3 মাস যদি টানাও পড়ো, তাতে তোমার রেজাল্টে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসবে না, ঠিক আছে। সো এইচএসসি এর পড়ালেখা এখন করার সাথে তোমার এসএসসি তে খারাপ করার কোনো সম্পর্ক নাই, এটা কথাটা একদম মাথায় ঢুকানো। আবার যদি তোমার সিচুয়েশন এমন হয় যে তুমি এসএসসি একদমই পড়ো নাই, সেই ক্ষেত্রে ওই দায়িত্বটা আমি নিতে পারতেছি না, ঠিক আছে। তো আশা করি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো বা আমার সাথে যারা আছো, তারা অ্যাটলিস্ট এসএসসি তে জিনিসগুলোর সাথে পরিচিত, একবার জিনিসগুলো ভালোভাবে পড়া আছে। আচ্ছা, এটুকু আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা হ্যাঁ টেস্ট পেপার দেখছো, বিগত বছরগুলোতে বোর্ডের কোশ্চেন গুলো দেখছো, জিনিসগুলোর সাথে অ্যাটলিস্ট পরিচিত যে এসএসসি তে কি আসে। আচ্ছা, সো এটা আমি তোমাদের বলে রাখলাম, ঠিক আছে। সো এখানে যারা হচ্ছে তোমার 37% যে হচ্ছে যারা অ্যাকচুয়ালি একটু কনফিউশনে আছো যে খারাপ করার কোনো চান্স আছে কিনা, একদমই নাই ভাইয়া, তুমি এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকো। তোমার এইচএসসি পড়ালেখার সাথে এসএসসি তে খারাপ করার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে। তুমি এখন টানা 4 মাস পড়ো, যা রেজাল্ট করবা, তুমি ওই 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে পড়া শুরু করো, তুমি একই রেজাল্ট করবা, ঠিক আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন অনেকের ক্ষেত্রে হয়তো তোমাদের প্রিপারেশন শুরুর টাইমিংটা ডিফারেন্ট হতে পারে, বা অনেকের হয়তো একটু বেশি ল্যাকিংস থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো তোমরা অক্টোবরে শুরু করলা, তোমাদের যদি এসএসসি নভেম্বরে হয়, ঠিক আছে। সো এটা সিচুয়েশনটা এরকম হতে পারে। কারো ক্ষেত্রে যদি খুব ভালো প্রিপারেশন থাকে, তোমাদের তো পরীক্ষা হবে মাত্র 3টা সাবজেক্টের উপর, এমন না যে পুরো এসএসসি সিলেবাসের উপর, মাত্র 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। সো এত বেশি অ্যাকচুয়ালি প্যারা খাওয়ার কোনো রিজন নাই, ঠিক আছে। সো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমরা আশা করি ক্লিয়ার, যে যারা অ্যাকচুয়ালি কনফিউশনে ছিল তাদের অ্যাকচুয়ালি কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে একটু কথা বলি যে জেএসসি তে মিস হয়ে যাওয়া A+ নিয়ে তুমি অ্যাকচুয়ালি পরবর্তীতে কলেজ ভর্তি পরীক্ষা, এমডিসি, এসএসসি কিংবা বুয়েট, ঢাবি বা মেডিকেল ভর্তি পরীক্ষায়
তোমার অ্যাকচুয়ালি কোনো রকম কোনো কনফিউশন হবে কিনা। আচ্ছা, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু বলি, ক্লিয়ার করে বলি। তোমার এসএসসি পরীক্ষা হোক বা না হোক, তোমার কলেজ ভর্তি পরীক্ষা ঠিকই হবে, এই বিষয়টা ক্লিয়ার একদম, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে বিগত বছরে তোমাদের যে বড় ভাইয়ারা ছিল, যারা অ্যাকচুয়ালি এইচএসসি ব্যাচ 22, তোমরা তো হচ্ছে এইচএসসি ব্যাচ 23, সো তাদের তোমরা জানো যে অনলাইনে ভর্তি পরীক্ষা হয়েছে, কারণ গত বছর করোনার প্রকোপ ছিল, ভর্তি পরীক্ষাটা অনলাইনে হয়েছে। আর ওরা কিন্তু ভাইয়া ফিজিক্যালি এসএসসি এক্সাম দিচ্ছে, সো ওদের ক্ষেত্রে কিন্তু এসএসসি এক্সামের রেজাল্ট নিয়ে কোনো ধরনের কোনো প্যারা ছিল না। আচ্ছা, তো তোমাদের ক্ষেত্রে হয়ে গেছে কি, তোমাদের জিএসসি নাম মানে সাবজেক্ট গুলোর উপর ম্যাপিং করে একটা রেজাল্ট দেওয়ার কথা বলা হয়েছে, এই যে অনেকে অনেক বেশি চিন্তিত হয়ে যাচ্ছে। এখানে আমি তোমাদের একটা রিল্যাক্সিং একটা কথা বলি ভাইয়া, নটরডেম কলেজ কেন ভর্তি পরীক্ষা নেয় বা হলিক্রস কলেজ কেন ভর্তি পরীক্ষা নেয়, কারণ ওরা চায় যে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টটাকে সিলেক্ট করতে, সবচেয়ে মেধাবী স্টুডেন্টটাকে নিতে, জেনুইন স্টুডেন্টকে নিতে, ঠিক আছে। বোর্ড রেজাল্টের উপর কিন্তু তোমার ওই যে জেনুইন যে কথাটা, যে স্টুডেন্টটা আসলে জেনুইন কিনা, এটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ওই জন্য কিন্তু ওরা একটা ফিল্টারিং করে, যে ফিল্টারিং হচ্ছে ভর্তি পরীক্ষা, যে ফিল্টারিং করার মাধ্যমে ওরা কিন্তু বাংলাদেশের বেস্ট স্টুডেন্ট গুলোকে নিয়ে আসে। এখন তুমি মানে ভাবতেছো যে এই এনডিসি এক্সাম তোমার জেএসসির এ প্লাস এর উপর বেস্ট অন করে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে দিবে না, যেখানে তুমি প্রচন্ড পরিমাণে কোয়ালিফাইড। এটা যদি আগে থেকে এটা মাথায় নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু ভাইয়া বড় একটা ভুল করতেছো, ঠিক আছে, বড় একটা ভুল করে ফেলতেছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি যে কি কি পসিবল সিনারিও হইতে পারে, আমি তোমাদের সবকিছু একটু ক্লিয়ার করতেছি। বাট সেটা করার আগে আমি একটু হচ্ছে ঢাকা ভার্সিটির এক্সাম্পল দিচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, সো তোমাদের যারা এবার হচ্ছে ব্যাচ এইচএসসি ব্যাচ 20, যাদের হচ্ছে এসএসসি রেজাল্ট উপর বেসড অন করে এইচএসসি তে অটো পাস দেওয়া হয়েছে, তাদের কথা একটু আসি আমরা। ঢাকা ইউনিভার্সিটি বিষয়টাকে কিভাবে দেখছেন? সো এসএসসি তে খারাপ রেজাল্ট অনেকেই করছে, সেটার বেসিসে তোমার এইচএসসি তে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকবে, সেটা তো কখনোই হতে পারে না। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি অথরিটি তোমার এখানে হচ্ছে এসএসসি আর এইচএসসি এর যে জিপিএ আছে, সেটার সাথে মাত্র 2 গুণ করছে, মাত্র 2 গুণ করছে, ঠিক আছে ভাইয়া। মানে তোমার যদি হচ্ছে এসএসসি তে 4.5 থাকে, এইচএসসি তে 4.5 থাকে, 120 নম্বরের পরীক্ষা, তুমি একটু এবার ক্যালকুলেটর হিসাব করে দেখো, তোমার এই 4.5 এর জন্য তোমার অ্যাকচুয়ালি যদি 2 দিয়ে গুণ হয় ওই জিপিএটাকে, তোমার কত মার্কস কাটা যাচ্ছে তুমি একটু হিসাবটা করে দেখো, ঠিক আছে। তুমি দেখবা যে তোমার আসলে 2 নাম্বার কাটা যাচ্ছে, তোমার যদি ওইভাবে চিন্তা করো, তুমি আসলে 2 নাম্বার কাটা যাচ্ছে তোমার। আচ্ছা, তোমার ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে ভাই 120-এ, এখন 120-এ ওই 2 নাম্বার কিন্তু ভাই এত আহামরি বড় ফ্যাক্টর হয়ে কাজ করতেছে না, যেখানে অ্যাকচুয়ালি তোমার চান্স পাওয়া না পাওয়াটা মেইনলি হচ্ছে তোমার ভর্তি পরীক্ষায় কত মার্কস পাইছো সেটার উপরই ডিপেন্ড করতেছে। যেখানে তোমার ওই 1-2 মার্কস কিন্তু আহামরি তোমার যে মানে তোমাকে একদম তোমার জীবন শেষ করে দিতেছে ওরকম না কিন্তু। তো এখানে কিন্তু ভাইয়া কাম ব্যাক করার বড় একটা সুযোগ আছে তোমার, কিন্তু হচ্ছে আমাদের সাথে অনেক ফ্রেন্ডরাই পড়ালেখা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যাদের হচ্ছে এসএসসি এইচএসসি তে জিপিএ 5 মিস হয়েছে, যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে পড়তেছে। ওই যে বললাম ভাইয়া, ওই তোমার এসএসসি এইচএসসি ওই কিছু অল্প নাম্বার, ওটা আহামরি তোমাকে পিছাতে পারবে না যদি তুমি খুবই ডেডিকেটেড এবং খুবই প্যাশনেট একজন স্টুডেন্ট হও বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। আচ্ছা, তো এবার আসো ভাইয়া, আমি তোমাদের একটু কলেজ ভর্তি নিয়ে কথা বলি, কি কি পসিবল সিনারিও হতে পারে। তো এরকম একটা কাহিনী হতে পারে যে এবার হয়তো এনডিসি তোমাদেরকে বললো যে আমরা হচ্ছে তোমাদের যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ, তোমার যে 3টা পরীক্ষা তোমরা মানে ভর্তি পরীক্ষা মানে যে 3টা পরীক্ষা তোমরা এসএসসি পরীক্ষা দিবা, ওই 3টা পরীক্ষার নাম্বারিং এর উপর আমরা হচ্ছে স্টুডেন্ট নিব, 20,000 বা 25,000 স্টুডেন্টকে বাছাই করবো। তো তাহলে কি ভাইয়া, তোমার চিন্তাটা কই থাকতো? তোমার এই ইসলাম ধর্মে এ প্লাস মিস, সমাজে এ প্লাস মিস, বা কৃষি শিক্ষায় এ প্লাস মিস নিয়ে যে পাগল হয়ে যাচ্ছ তোমরা, যদি আজকে নটরডেম কলেজ এই কথা বলে সার্কুলারে যে তোমাদের এসএসসি পরীক্ষার ফিজিক্স কেমিস্ট্রি নাম্বারের উপর বেসিস করে আমরা শর্ট লিস্ট নিব, তাহলে তোমার কিন্তু ভাইয়া কোনো টেনশন থাকতেছে না। অনেক ওয়ে আছে আসলে তোমার এই যে স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ানোর, কিন্তু ভাইয়া তুমি আমি যতটা না ওয়ে চিন্তা করতেছে, ওনারা তো হচ্ছে আরো মানে হচ্ছে অনেক মানে অনেক এক্সপিরিয়েন্স মানুষ এই বিষয়গুলোতে। সো ওনাদের কাছে ওয়ের অ্যাকচুয়ালি অভাব নাই, ওনারা সেই ওয়েটাই রাখার চেষ্টা করবে যে ওয়েতে বাংলাদেশ থেকে বেস্ট মেধাগুলো উঠে আসে। সো সেই বিষয়টা ওরা এনশিওর করার চেষ্টা করবেন ওনারা। সো এটা নিয়ে তোমার প্যানিক হওয়ার অ্যাকচুয়ালি আমি কোনো রিজন দেখতেছি না, কারণ গত বছরের সার্কুলারে তোমার এসএসসি তে জিপিএ 5 এর কথা বলা হয়েছে, এবার যেহেতু তোমার প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো গত বছরের সার্কুলারটা এই বছর দিবে? এই এক্সপেক্ট করাটাও কিন্তু ভাইয়া বোকামি, ঠিক আছে। সো এইটা আগে থেকে তোমরা কি হচ্ছে প্রেডিক্ট করতে যাও না, তোমরা অপেক্ষা করো। সো অপেক্ষা করে দেন দেখবা যে আসলে তোমার নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ আসলে কি ডিসিশন দিচ্ছে তোমাদেরকে। সো আগের মিস হয়ে যাওয়া এ প্লাস নিয়ে কেউ বিন্দু মাত্র কোনো প্যারা নিও না, ঠিক আছে, জাস্ট আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, সময়ের উপর ভরসা রাখো, দেখবা যে ঠিকই তোমার দিন শেষে তোমার যে কনফিউশনটা ছিল, যে ভয়টা ছিল, সেটা কিন্তু চলে গেছে।
কারণ আমি বিশ্বাস করি কলেজ অথরিটি বা ইউনিভার্সিটি গুলো তাদের ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য যেটা বেস্ট সেটাই করবেন। সো এটা নিয়ে তোমরা বিন্দু মাত্র কোনো প্যারা খেও না। সো অনেকভাবে অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়ানো যায়। সো নটরডেম কলেজ, হলিক্রস কলেজেরও সেই সুযোগটা আছে। সো তোমার কোন সাবজেক্ট A+ মিস হয়েছে সেটা নিয়ে তোমার বিন্দু মাত্র এখন ভাবার কোনো দরকার নাই। তোমার কাজটা হচ্ছে এখন আস্তে ধীরে এইচএসসির পড়ালেখা করা, এবং এসএসসির পড়ালেখাটাকে যখন সময় আসবে তখন এসএসসির পড়ালেখাকে গুছে কলেজ অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করা, ঠিক আছে? আচ্ছা একটা সেকেন্ড, আমার একটা কল আসছে। আচ্ছা তাহলে তোমাদেরকে যেটা বলতেছি যে কলেজ অবশ্যই তোমাদের জন্য যেটা বেস্ট সেটাই করবেন। তো এখন যদি এসএসসি নাম্বারের উপর বেসিস করে কাজটা করেন দেন সেটাও একরকম ক্রাইটেরিয়া হতে পারে। দেন সেই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে A+ নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হচ্ছে না। আবার তোমাদের আমি ওই ওরিয়েন্টেশন ক্লাসে বলে রাখছিলাম যে বুয়েট অ্যাডমিশন টেস্ট, বুয়েট কিন্তু কখনো এসএসসি এইচএসসি তে জিপিএ 5 চায় না। তো দেখো ভাই এখানেও কিন্তু কোনো প্যারা নেই। বুয়েট এসএসসি তে জিপিএ 4 এর কথা বলে, এইচএসসি তে 4.5 এর কথা বলে। বুয়েটেরও কোনো মাথা ব্যথা নেই তোমার এসএসসি এইচএসসি জিপিএ নিয়ে। ঢাকা ভার্সিটি যাতে তোমরা পরীক্ষায় পিছায় না যাও এই জন্য কিন্তু হচ্ছে জিপিএর উপর খুবই কম মার্কস লাগছে। আমি আশা করি মেডিকেল ভর্তি পরীক্ষাতে এরকম ডিসিশনই আসবে যেন হচ্ছে এই জেএসসি উপর তোমাদের যাতে ভবিষ্যৎটা ক্ষতিগ্রস্ত না হয়। ইভেন এনডিসিও সেই কাজটাই এনশিওর করার চেষ্টা করবেন। অনেক রকম স্টুডেন্ট নেওয়ার ক্রাইটেরিয়া আছে। সো গত বছরের হিসাবের সাথে গত বছরের এসএসসি A+ এর সাথে কেউ আশা করি এই বছরের সিচুয়েশনটাকে মিলাতে যাও না। এই বছরের সিচুয়েশনটা ডিফারেন্ট, ঠিক আছে? সো ডিফারেন্ট কিছুই হবে। আচ্ছা সো এটা গেল আমাদের একটা কথা। সো আরেকটা আমি তোমাদেরকে বলি ভাইয়া, তোমরা অ্যাকচুয়ালি অনেকে কনফিউজ যে এনডিসি প্রিপারেশন আমি কিভাবে নিব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা এবার একটু মেডিকেলের কথাটাতে আসো। মেডিকেলে হচ্ছে তোমার এই বছর যেটা হয়েছে তোমার এসএসসি অটোপাসের উপর এইচএসসি জিপিএ হয়ে গেছে। আচ্ছা মেডিকেল এই ক্ষেত্রে এক্সেপশন হয়েছে, বাট তোমাদের ক্ষেত্রে হবে কিনা এটা কিন্তু তোমরা বলতে পারো না। সো এই বছর বা কোন একটা পার্টিকুলার ব্যাচের সিনারিও দিয়ে কিন্তু ভাইয়া তুমি কখনো অন্য বিষয়গুলোকে বা তোমাদের ব্যাচের সিনারিওকে জাজ করাটা বোকামি। সো এই বছর মেডিকেল এই কাজটা করছে দেখে তোমাদের সময় করবে তার কি কোনো গ্যারান্টি আছে? তো কেন ওইটা নিয়ে হুদায় প্যানিক নিবা? মানে ওটা নিয়ে টেনশন করলে আসলে তোমার বেনিফিটটা কোথায়? টেনশন করলে কি তুমি কোনো অ্যান্সার পাবা, বা এটা কোনো অ্যান্সার আছে? এটা সময় তোমাকে বলে দিবে, ঠিক আছে? আচ্ছা এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে অ্যাকচুয়ালি কিভাবে জিজ্ঞাসা করতেছে ভাই কিভাবে পড়লে এনডিসি তে চান্স পাবো, ঠিক আছে? আর আমি এই কোশ্চেন গুলো অনেক পাচ্ছি। এখন এখানে একটা কথা আমি তোমাকে বলি, ঠিক আছে? সো অনেকে আবার এটাও জিজ্ঞাসা করতেছে ভাই এখন কি আমরা এসএসসি প্রিপারেশন নিব নাকি এইচএসসি প্রিপারেশন নিব নাকি এনডিসি প্রিপারেশন নিব? সো এটা কিন্তু অনেকগুলো পোর্শন আমাদের অলরেডি কভার আপ হয়ে গেছে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি করব। আর এইচএসসি মানে এসএসসি প্রিপারেশনের সাথে এনডিসি প্রিপারেশন কিংবা হলিকস ভর্তি প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা কিন্তু আমি বুঝলাম না এখন পর্যন্ত। তোমাদের কিন্তু এই বিষয়ে অনেকগুলো লাইভ হয়েছে, অনেকগুলো লাইভে আমরা হচ্ছে যারা এনডিসি তে পড়ালেখা করছি বা যারা হচ্ছে তোমাদের হলিক্রসে যে আপুরা পড়তেছে, সো তারা কিন্তু এই বিষয়গুলো অনেকবার ক্ল্যারিফাই করছে, ঠিক আছে? সো দেখো এসএসসি এর পড়ালেখা বা তোমার এডিসি এসএসসি কোশ্চেনটা হবে এসএসসি এর উপর বেস্ড অন করে, ঠিক আছে? তো আমরা কিন্তু এই পার্টিকুলার এই পার্টটাকে অ্যাড্রেস করার জন্য হচ্ছে তোমাদের বিগ ব্যাং ব্যাচে আমরা হচ্ছে পরীক্ষা নিচ্ছি, যেটা তোমরা হচ্ছে বাকিদের মধ্যে নিজেদের অবস্থানটাকে যাচাই করতে পারো যে তোমার আসলে অবস্থানটা কতটুকু, যে তুমি আসলে কতটুকু ভালো পড়ালেখা হয়েছে এসএসসি তে সেই বিষয়টাকে জাজ করতে পারো। তোমরা কিন্তু ক্লাস করতেছো বিগ ব্যাং কোর্সে, যেখানে হচ্ছে আমরা তোমাদের এসএসসির মানে তোমার হচ্ছে এসএসসি থেকে কি রকম কোশ্চেন আসতে পারে, এসএসসি কোন কোন বেসিক গুলো তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা ইম্পর্টেন্ট সেই বিষয়গুলোকে আলাদা করে ফোকাস করতেছি। এগুলোর পাশাপাশি আমরা কিন্তু স্পেশাল 100 এ অনেকগুলো ক্লাস নিচ্ছি যেগুলো তোমাদের এসএসসি সিলেবাসের উপর বেস করেছিল। তারপর হচ্ছে আমরা তোমাদের পরীক্ষা নিচ্ছি, ফ্রি এক্সাম নিচ্ছি, এরকম কন্টেস্ট রাখতেছি, ঠিক আছে, লাইভ নিচ্ছি। সো মনে হয় না যে এর বাইরে অ্যাকচুয়ালি আমি এক্সট্রা আর কিছু অ্যাড করতে পারবো ব্যাপারে। যে তোমার কিন্তু এনডিসি প্রিপারেশন তুমি নিতেছই, মানে আলাদা করে শুরু করার কিছু নাই। তুমি কিন্তু এনডিসি প্রিপারেশন বা হলিক্রস প্রিপারেশন অলরেডি নিতেছো, ঠিক আছে? এখন অনেকে এই কোশ্চেনটা করো ভাইয়া যে কিভাবে পড়লে এখন থেকে বুয়েটে চান্স পাবো বা কিভাবে পড়লে মেডিকেলে চান্স পাবো বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। সো ভাইয়া তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট কিংবা মেডিকেলের প্রিপারেশন অলরেডি শুরু করে দিছো। তোমার এই এইচএসসি সিলেবাসে তো কিন্তু ভাইয়া ভর্তি পরীক্ষার সিলেবাস। তাহলে আলাদা করে তো তোমার হচ্ছে, হ্যাঁ আলাদা করে আমরা হচ্ছে একটা প্রিপারেশন তো অবশ্যই নেই, বাট ওই প্রিপারেশনটার বেস কিন্তু হতে ভাই এই প্রিপারেশন। সো আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু অলরেডি এনডিসি প্রিপারেশনের মধ্যেই আছো, এনডিসি হলিক্রসের প্রিপারেশন অলরেডি তোমরা নিচ্ছ।
নিচ্ছ কিভাবে? তোমরা এসএসসি বই পড়তেছো, এসএসসি সিলেবাস পড়তেছো, আমাদের স্পেশাল 100 এর ক্লাসগুলো পড়তেছো, বিগ ব্যাং এর ক্লাসগুলো পড়তেছো। সো তোমরা কিন্তু অলরেডি এসএসসি বা হচ্ছে তোমার এনডিসি প্রিপারেশন নিচ্ছ। এই যে হাতে খড়ি কোর্সে আমরা তোমাদের এইচএসসি পড়ালেখা করাচ্ছি, তোমাদের কিন্তু অলরেডি বুয়েট মেডিকেল ঢাবির প্রিপারেশন শুরু। ঠিক আছে? মানে বিষয়টা বুঝতে পারছো যে আলাদা করে এই মুহূর্তে কিছু করার নাই। মানে বুয়েট মেডিকেল ঢাবি তুমি আলাদা করে কি করবা? তোমার তো হচ্ছে এখনো জিনিসগুলো পুরোপুরি শেখা হয় নাই। তো তোমার তো আগে ভালো করে সিলেবাসটা শেষ করতে হবে, দেন আলাদা প্রিপারেশন বলতে কি ওই ইউনিভার্সিটি গুলো কোশ্চেন সলভ করা। তো ওইটা এখন কিভাবে করবা তুমি? এখনো তোমরা বইয়ের 5%ও জানো না, ঠিক আছে, 2%ও জানো না তোমার মূল এইচএসসি সিলেবাসের। তো এখন তুমি কিভাবে বুয়েট ঢাবি কিংবা মেডিকেলের কোশ্চেন নিয়ে সলভ করতে বসবা? তো এটা কিন্তু অবান্তর একটা কথা, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই যে প্রিপারেশন যেটা আমি তোমাদেরকে বললাম, সেই প্রিপারেশনের মধ্যে কিন্তু অলরেডি আমরা আছি। সো আলাদা করে আমি আর কিছু দেখতেছি না যে তোমরা বিগ ব্যাং এ ক্লাস করতেছো, স্পেশাল 100 এ ক্লাস করতেছো, পরীক্ষা দিতেছো, এর বাইরে সত্যি কিছু নাই ভাইয়া প্রিপারেশন নেওয়ার, ঠিক আছে। সো যেভাবে চলতেছে এইভাবেই তোমরা হচ্ছে জিনিসগুলো চালাতে থাকো, নিজেদের উপর কনফিডেন্ট রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আল্লাহ তাআলার উপর ভরসা রাখো এবং কনফিডেন্ট রাখো, কনফিডেন্ট রেখে এইচএসসি পড়ালেখা গুলো করতে থাকো সাথে সাথে, এবং এসএসসি পড়ালেখা গুলো একটু করো। মানে এখন হচ্ছে ধরো 70% 30% সময় দিলাম, তোমার অক্টোবরে গিয়ে হয়তো এসএসসি পড়ালেখা বেশি পড়লাম। তো এইভাবে তোমরা বিষয়গুলোকে একটু অ্যাডজাস্ট করো না, বাট এইচএসসি পড়ালেখাটা করো। এমন না যে হচ্ছে এইচএসসি একদমই ডিটেলস, সেই বিষয়টা আশা করি এই ধরনের কনফিউশন আর কেউ ভুগবা না, ঠিক আছে। সো মূলত আমার সেশনটা এইটুকুই, বাট আমি এর বাইরে আরেকটা কথা অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে কখনো নিজেকে অন্যের তোমার হচ্ছে এক্সপেকটেশনের প্রেশারের মধ্যে রাখবা না, ঠিক আছে। মানে ভাইয়া, এলাকাবাসী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে নিয়ে এত কিছু দেখে, আমি এখানে চান্স না পেলে তো শেষ, এলাকায় মান সম্মান নাই আর। কখনো অন্যের এক্সপেকটেশনের প্রেশারে নিজেকে রাখবা না, ঠিক আছে ভাইয়া। মানে এটা আসলে কি হবে, তোমার মধ্যে অহেতুক একটা স্ট্রেস চলে আসবে। মানে এটা বিষয়টা এরকম, ঠিক আছে। মানে জাস্ট হচ্ছে তোমার কাছ থেকে তোমার বাবা মার স্বপ্ন তোমার নিজের স্বপ্ন, এছাড়া তোমার দুনিয়ার কোনো কিছু না ভাবা লাগবে না। তোমার কাজটা হচ্ছে এখন ভালো করে পড়ালেখা করা। আমি যখন হচ্ছে তোমার আমার সিনারিওটা বলি, আমি যখন হচ্ছে তোমার একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছিলাম, তখন অবশ্যই ঢাকার বাইরে একটা মেডিকেল কলেজে চান্স পাইছিলাম আমি। তো তখন অবশ্যই হচ্ছে আমার আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, আশেপাশে মানুষজন বলো, অবশ্যই চাইবে যে আমি মেডিকেলে ভর্তি হই, ঠিক আছে। বাট আমি আমার পয়েন্টে স্টিক ছিলাম যে আমি হচ্ছে মেডিকেল পড়া আমার কোনো ইচ্ছা নাই, মেডিকেলে ভর্তি হব না। তখন হচ্ছে আমি আব্বুকে বললাম যে মেডিকেলে যদি ভর্তি কর, মানে আমি অ্যাকচুয়ালি কোনোভাবে মেডিকেলে ভর্তি হবো না, যদি এখন ভর্তি করার ইচ্ছে থাকে আমাকে এখন কুয়েটে ভর্তি করা দাও। কারণ হচ্ছে তখন আমি কুয়েটের রেজাল্ট পাইছিলাম, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের রেজাল্ট হয় নাই, ঠিক আছে। সো হচ্ছে কুয়েটে খুব ভালো পজিশন ছিল, যে কোনো সাবজেক্ট আমি পড়তে পারতাম। সো আমি এরপর হচ্ছে ওয়েট করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের রেজাল্টের জন্য। পরে যখন রেজাল্ট হলো, আল্লাহ রহমতে ঢাবিতেও চান্স পেয়েছি, বুয়েটেও চান্স পেয়েছি। আম্মু আব্বুকে গিয়ে বললাম, আম্মু আব্বু আমি হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, বুয়েটেও চান্স পেয়েছি, এখন বল আমি কোনটাতে ভর্তি হব, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো বা এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে তোমার মানে এই পড়ালেখার যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা তুমি যদি পুরো সময়টা মেনটেন করতে পারো, তাহলে কিন্তু ভাই এই জিনিসটা পসিবল, ঠিক আছে। অর্থাৎ তোমাকে হচ্ছে ভালোভাবে উইথ ফুল ডেডিকেশন তোমাদের কিন্তু এখন পড়ালেখাটা করতে হবে, তাহলে ভাই তোমার স্বপ্ন ঠিকই পূরণ হবে, ঠিক আছে। তো এখন পার্টিকুলারলি তোমার হচ্ছে বুয়েট ঢাবি এসব নিয়ে ভাবতে হবে না, তুমি এখন এইচএসসি পড়ালেখাটা ভালোভাবে করতে থাকো, দেখবা যে দিন শেষে আল্লাহর রহমতে চান্স ঠিকই হবে তোমার, ঠিক আছে। সো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, এমন না যে আমি খুবই মানে ওই রকম মানে আলট্রা লেভেলের স্টুডেন্ট ছিলাম, সেটা মোটেই না। কলেজে আমার মোটামুটি পজিশন ছিল, কেউ খারাপ স্টুডেন্টটা বলবে না, আবার কেউ খুব বেশি ভালো স্টুডেন্ট সেটাও বলবে না। কিন্তু আল্লাহর রহমতে আমি 8টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, মেডিকেল সহ 8টাতেই চান্স পেয়েছি। সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে হবে, জাস্ট উইথ ফুল ডেডিকেশন নিয়ে পড়ালেখা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে মেইন আমার কথা বলার উদ্দেশ্য বা সেশনটা, যে হচ্ছে তোমরা পার্টিকুলারলি কোন একটা বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে অবসেসড হবে না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, দিন শেষে দেখবা যে তোমার স্বপ্নটা ঠিকই পূরণ হবে, ঠিক আছে। সো এটা বলে এই সেশনটা শেষ করতেছে আমি। এটাকে আলাদা করে তোমাদের হচ্ছে আমি রেকর্ডিংটা দিয়ে দিব গ্রুপে।